আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে লিখে গিয়েছিলেন প্রশ্ন কবিতায়। প্রশ্ন, এত প্রশ্ন উঠছে জানেন তো, একটারও জবাব নেই। এই প্রশ্ন মাঝে মাঝে আমাদের মধ্যে হতাশার জন্ম নেয়। বিচার কি হচ্ছে? সবই তো দেখতে পাচ্ছি, অন্যায় হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আন্দোলন চলছে, বিচার কোথায়? আমাদের রাজ্যে এই একটা শব্দের কোনো অস্তিত্ব নেই, বিচার, শাস্তি অপরাধীদের। আর এই দুটো শব্দের কোনো অস্তিত্ব না থাকায় এই রাজ্যে অপরাধ বাড়ছে, নারীদের উপর অপরাধ বাড়ছে, চুরি, দুর্নীতি, রাহাজানি বাড়ছে। কেন? কারণ ওই যে বললাম, বিচারও নেই, শাস্তিও নেই। মানুষ বুঝে গেছে বিচার হবে না, এখানে শাস্তিও হবে না। কেন এই কথাগুলো বলছি শোনাবো আপনাদের সবটা। আরজি কর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল। কেন পিছিয়ে গেল? প্রশ্নের জবাব নেই। কি জবাব আছে শোনাবো আপনাদের। অন্যদিকে গরু পাচার কাণ্ড, একের পর এক অভিযুক্ত অপরাধীর জামিন হতে শুরু করলো। আর এই বীরভূমের বীর যাকে বলেছেন ফিরহাদ হাকিম, রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র, সেই বাঘকে কি এবার বীরের সম্মান দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলা। স্বাভাবিক ব্যাপার, পিছিয়ে তো যাবেই। ডাক্তারদের আন্দোলন উঠে গেছে। এই রাজ্যের সাধারণ মানুষ, সমস্ত বিরোধী দল, তাদের একটাই কথা মনে হচ্ছিল যে সুপ্রিম কোর্টে এই মামলা, আরজি কর মামলা শতপ্রণোদিত হয়ে কেন গেল? কারণ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনটা ওঠানোর সবচেয়ে বেশি দরকার ছিল। অনেকেই মনে করছিলেন, আমি যদিও মনে করিনি। কারণ ওই যে বললাম, আমাদের তো দায় আছে একটা, দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি, দেশের প্রধান যে আদালত সুপ্রিম কোর্ট তাকে ভালোবাসি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি, তার কথা তো মানতেই হবে। এতগুলো জিনিস মানার দায় শুধুমাত্র আমাদের মতন সাধারণ মানুষের। যেখানে আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে আজকে মামলা করলে কালকে শুনানি হয় সন্দীপ ঘোষের মতন অভিযুক্ত অপরাধীদের। সেই সুপ্রিম কোর্টে শুনানি পেছিয়ে গেল। 27 তারিখের শুনানি হচ্ছে না, সেই শুনানি আপাতত হবে 1 অক্টোবর, এমনটাই জানা গেছে। কেন শুনানি পেছিয়ে গেল? কারণটা হচ্ছে, রাজ্য সরকার যে সমস্ত আইনজীবী দাঁড় করিয়েছিলেন, এই যে কপিল সিব্বাল এবং বিখ্যাত বিখ্যাত বাঘা বাঘা উকিল যারা ছিলেন, তাদের মধ্যে একজন আস্থা শর্মা, এই আস্থা শর্মার নাকি কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছে এবং এই ব্যক্তিগত সমস্যার জন্যই তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে জানিয়েছিলেন যে শুনানি পিছিয়ে দিতে। ফলে শুনানি পিছিয়ে দেওয়া হলো। সব পক্ষের মতামত নেওয়া হয়েছিল এবং সব পক্ষের মতামত নেওয়ার পর এই শুনানি পিছিয়ে দেওয়া হলো। শুনানি আপাতত 1 অক্টোবর, এবং সেই 1 অক্টোবরই আমাদের সিবিআই তাদের যে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট সেটা জানাবে, অর্থাৎ মামলাটা, এই তদন্তটা কতদূর পর্যন্ত এগিয়েছে সেগুলো জানাবে। এবং তার মাঝেই মনে হচ্ছে আরো কয়েকটা গ্রেফতার হবে। আপনারা জানেন আজকে তৃণমূলের বিধায়ক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে ডেকে পাঠানো হয়েছে। জেরা চলছে দুই থ্রেড কালচারের সঙ্গে অভিযুক্ত দুই ডাক্তার, বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দের। তারা থানার এএসআই, যিনি চিঠি লিখে নির্দেশ দিয়েছিলেন যে এই রাতের মধ্যেই পোস্টমর্টেম করাতে হবে, এটা এমার্জেন্সি। এবং আজকে আপনারা সেই পোস্টমর্টেম যিনি করেছেন সেই ডাক্তারের বয়ান শুনেছেন যে এই নির্যাতিতা মেয়েটির কাকু সেজে তৃণমূলের একজন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ একজন হুমকি দিয়েছিলেন, পোস্টমর্টেম যদি রাতের মধ্যে না হয় রক্ত গঙ্গা বয়ে যাবে। ফলে এতগুলো ঘটনার পর সিবিআই স্ট্যাটাস রিপোর্ট কি হবে সেটাই এখন দেখার। মামলা আপাতত পিছিয়ে গিয়ে 1 অক্টোবর হয়ে গেল। পিছিয়ে যাচ্ছে কেন? আস্থা শর্মা আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একজন আইনজীবী, তার ব্যক্তিগত সমস্যা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনজীবীর ব্যক্তিগত সমস্যার জন্য আরজি করের মামলা, যে মামলাটার গুরুত্ব বুঝে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মামলাটা নিজের এজলাসে নিয়ে গেলেন হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের এজলাস থেকে, সেই মামলাটা পিছিয়ে গেল একজন রাজ্য সরকারের আইনজীবী আস্থা শর্মার ব্যক্তিগত সমস্যা থাকার জন্য। সিদ্ধান্ত নেবার ভার জনগণের। আমার আর নতুন করে বলার কিছু নেই, কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সবার মতামত নেওয়া হয়েছে।
কেউ এই মতামতের বিরুদ্ধে যায়নি। স্বাভাবিক ব্যাপার, এরকম আদালতে হয়ে থাকে। কোনো আইনজীবী যদি বলেন যে আমার পারিবারিক সমস্যা রয়েছে কি ব্যক্তিগত সমস্যা রয়েছে, তাহলে বাকি সমস্ত পক্ষের আইনজীবীরাও এটা মেনে নেন। এটাই দস্তুর, এটাই নিয়ম। আরজি করের মতন একটা এই ধরনের গুরুত্বপূর্ণ মামলার শুনানিও পেছিয়ে গেল একজন আইনজীবীর ব্যক্তিগত সমস্যার কারণে, এটাও আমাদের দেখতে হলো। কিন্তু ওই যে বললাম, সব বিশ্বাস রাখার দায় আমাদের। দেশের সংবিধানের উপর, দেশের প্রধান বিচারপতির উপর, দেশের প্রধান আদালতের উপর বিশ্বাস রাখার দায় এখন একমাত্র শুধু আমাদের। আর তাকিয়ে তাকিয়ে দেখতে হবে বিচারের বাণী ঠিক কিভাবে কাঁদছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলে গিয়েছিলেন, 1 অক্টোবর সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্ট দেবে, সেদিকে আমাদের নজর থাকবে। ডাক্তারদের আবেদন যা যা ছিল সেই সবকিছু মেনে নিয়েছে রাজ্য সরকার, অর্থাৎ শৌচালয়, অর্থাৎ টয়লেট, নিরাপত্তা, বাকি সবকিছু ব্যবস্থা, সিসিটিভি। কিন্তু আমাদের সাধারণ মানুষের আবেদন কে মেনে নেবে? আমাদের জীবনেও তো এরকম ঘটনা ঘটছে। কামদুনি, হাঁসখালি, যেখানে এই বাংলার একেবারে আম আদমি, সেই মেয়েদের উপর তো অত্যাচার হচ্ছে। আমাদের বাড়ির মেয়েদের উপর তো অত্যাচার হয়েছে। হাঁসখালি তৃণমূল নেতার ছেলের জন্মদিনে গিয়ে একজন নাবালিকাকে অত্যাচার করা হলো, রাতারাতি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হলো, আমরা বিচার এখনো পাইনি। ডাক্তাররা সমাজের একটা এলিট ক্লাস বলে সুপ্রিম কোর্টে তাদের বিচার হবে, তাদের আবেদন শোনা হবে, তাদের সমস্ত যুক্তির মান্যতা দেওয়া হবে। আর আমরা এই সমাজের সাধারণ মানুষ, আমজনতা, শুধুমাত্র বছরে 3 বারের ভোটার, এলিট ক্লাস নই বলে আমাদের মেয়েদের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে না, আমাদের ক্ষেত্রে সিসিটিভি হবে না, আমাদের ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা হবে না, আমাদের ক্ষেত্রে বিভিন্ন সংস্থাতে, সরকারি বেসরকারি সংস্থায় শৌচালয়, সিসিটিভি বসবে না। শুধুমাত্র ডাক্তাররা এলিট ক্লাস বলে সুপ্রিম কোর্টে তারা বিচার পাবে, আর আমরা সাধারণ মানুষ শুধুমাত্র 3 বার, বছরে 3 বার ভোট দিয়ে ওই 3 বার আমাদের দাম আছে বলে আমরা একেবারে মূল্যহীন, আমরা বিচার পাবো না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে। অন্যদিকে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের জামিন হয়ে গেছে, তার মেয়ের জামিন আগেও হয়ে গেছে, জামিন পেয়ে গেলেন। আজকে আমরা দেখলাম গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক, সিবিআই এর কেসে আগেই তিনি জামিন পেয়ে গেছিলেন। 2020 11ই ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরু পাচার মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হক। 2021-এ তিনি হাইকোর্টে জামিন করেন, কিন্তু সেটা খারিজ হয়ে যায়। জানুয়ারিতে তার জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। আর এবার 2022 সালের যে 19 ফেব্রুয়ারি তাকে ইডি গ্রেপ্তার করেছিল দিল্লি থেকে গরু পাচার মামলায়। 2.5 বছর পর এবারও গরু পাচার মামলায় ইডি তরফ থেকেও, ইডির যে মামলা ছিল সেখান থেকেও দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাকে জামিন দিয়েছে। কেন জামিন দিয়েছে আপনারা জানেন? অনুব্রত মণ্ডল, এনামুল হক, এই লোকেরা কেন জামিন পাচ্ছে আপনারা জানেন? মাথা ঘুরে যাবে কারণটা শুনলে। কারণটা হচ্ছে এই এনামুল হক, সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডল, এদের যাবতীয় তথ্য, এদিকে যে জেরা করা হয়েছে, এরা যে কথা বলেছে, যাবতীয় তথ্য বাংলায় করা হয়েছে, এবং সেই বাংলা থেকে হিন্দি বা ইংরাজিতে ঠিকঠাক করে অনুবাদ করা যাচ্ছে না। ইডির আইনজীবীরা নিজেরাও বুঝতে পারছেন না, কোর্টকেও বোঝাতে পারছেন না, কোর্টের বিচারপতিরা বুঝতে পারছেন না বাংলা থেকে কি করে কি করা যাবে। ফলে শুধুমাত্র বাংলায় সবকিছু করার জন্য এদের এক এক করে জামিন হয়ে গেল। ভাবতে পেরেছেন যে বাংলায় কথা বলার জন্য অভিযুক্ত অপরাধীরা ছাড়া পেতে পারে? বাংলা ভাষার একবার ডিম্যান্ডটা দেখুন, বাংলা ভাষার দাপটটা একবার দেখুন। এই অভিযুক্ত অপরাধী এনামুল হক, অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, যাদের নামে অভিযোগ রয়েছে, তারা ছাড় পেয়ে গেল, জামিন পেল কেন? কারণ ইডি এদের সবকিছু, ইডি সিবিআই সবকিছু এদের জেরা করেছে বাংলায়। এদের যাবতীয় তথ্য, বক্তব্য সবকিছু বাংলায় হয়ে গেছে। বাংলা থেকে এইভাবে হাজার হাজার পাতা অনুবাদ করা সম্ভব হচ্ছে না, বিচারপতিদের বোঝানো সম্ভব হচ্ছে না, সেজন্য তারা জামিন পেয়ে গেল। বারে বিচার, বারে আমাদের কোর্ট, বাংলা বলে অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন। বাপরে, আমি ভাবতেও পারিনি। বাঙালি হিসাবে গর্বে বুক ফুলে উঠলো আমার। জীবনে বাংলা বলতে শিখুন, যত বড় অপরাধী করুন না কেন ছাড়া পেয়ে যাবেন, জামিন পেয়ে যাবেন। বাংলা ভাষার এতটাই দাপট। জামিন পেয়ে গেল এনামুল হক। আর ফিরহাদ হাকিম আগেও বলেছেন, গতকালও বললেন, বীরভূমের বাঘ, বাংলার বাঘ ছাড়া পাচ্ছে, এবার ইঁদুররা গর্তে ঢুকে যাবে। আর সেই বাংলার বাঘকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন
বীরের মতন সম্মান দিতে হবে এই বীরভূমের বাঘকে। বীরের মতন সম্মান দিতে কি মুখ্যমন্ত্রী নিজেই যাচ্ছেন? বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। আরজিকর থেকে কাণ্ড ঘোরাতে তো বন্যা এসে গেছে তার হাতে। বর্ধমান, হুগলি, ঘাটাল করে এবার মঙ্গলবার যাচ্ছেন কোথায়? বোলপুরে প্রশাসনিক সভা করতে। বীরভূমের প্রশাসনিক সভা সিউড়িতে না হয়ে বোলপুরে কেন হচ্ছে আমাকে জিজ্ঞাসা করবেন না। এই প্রশ্নের উত্তর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। আর বোলপুরে যেখানে সভা হচ্ছে সেখান থেকে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি মাত্র 5 মিনিট। ফলে বীরের মতন সম্মান দিতে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার যে বোলপুর সফরে যাচ্ছেন, প্রশাসনিক বৈঠক করবেন, এটাই সবাই বলছেন। আমার মনে হচ্ছে এবার বীরের সম্মানটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই দেবেন এই বাংলার মানুষকে দেখিয়ে। মঙ্গলবার বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। তার আগে যতদূর সম্ভব আজকে রাতে বা কালকে সকালের মধ্যেই বোলপুর ঢুকে যাচ্ছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। 2026-এর মধ্যে, 26-এর ভোটের আগে আমরা আবার সেই আমাদের প্রিয় ডায়লগ গুলো শুনতে পাবো। চরম চরম ঢাক বাজবে, গুড় বাতাসা নকুলদানা সবকিছু আবার দেখতে পাবো। এই হচ্ছে এখন আমাদের পরিস্থিতি। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সুপ্রিম কোর্টে শুনানি পেছিয়ে গেল আরজিকর কাণ্ডে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন তো উঠেই গেছে, তারা এখন যাচ্ছেন বন্যা দুর্গত এলাকায় মানুষের সেবা করতে। নাগরিক সমাজ আন্দোলনে রয়েছে, তারা প্রতিদিন মিছিল করছে। এই মিছিলটা আর কতদিন হয় সেটাই এখন দেখার। 1 অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানি। মমতা যাচ্ছেন বোলপুরে বীরের সম্মান দিতে অনুব্রত মণ্ডলকে। আর গরু পাচার মামলায় একের পর এক জামিন হয়ে যাচ্ছে, কারণ ইডি সিবিআই হাজার হাজার পাতার এই তথ্য বাংলা থেকে ইংরেজি বা হিন্দিতে অনুবাদ করতে পারছে না। কি বলবেন আপনারা? সবটাই তো শুনছেন। এরকম মজার ঘটনা আমাদের দেশে বা আমাদের রাজ্যের ক্ষেত্রে ছাড়া আর কোথাও হচ্ছে বলে আমার অন্তত জানান। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের মজার এবং হাসির গল্প আপনাদের শুনিয়েই যাব, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।